যে বংশে জন্ম নিয়েছিস সে বংশে একজন আমার ক্ষতি করেছে। এবার এবার তোকে মেরে আমি তার প্রতিশোধ নেব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আপনারা শুনছেন আর্তনাদের 11 নম্বর এপিসোড। আমি ফারহান আছি তোমাদের সঙ্গে, গ্রাফিক্সে মাহমুদ। আজকের এপিসোড অনেক বড় হতে যাচ্ছে, তাই বেশি কথা বাড়াবো না। ঘটনার দিকে যাওয়ার আগে বলে রাখি, পুরো ঘটনা শুনবে, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, এতটুকু বলতে পারি। তাই পুরো ঘটনা শোনার আগে ভিডিওতে লাইক করে দাও, কমেন্ট করো এবং তোমাদের কোনো ঘটনা থাকলে আমাদের পাঠাতে পারো। চাইলে মেইল করতে পারো অথবা ফেসবুক পেজের ইনবক্সে পাঠাতে পারো। দুটো ঠিকানাই পেয়ে যাবে ডেসক্রিপশনে। তো চলে যাই আজকের ঘটনায়। ঘটনা যার কাছ থেকে শুনেছি তার মতো করেই বলছি। ঘটনা 2015 সালের একটি ঘটনা। তখন বর্ষাকাল। বর্ষাকাল কেমন হয় তা তো সকলে জানো, কিছুক্ষণ পরপরই বৃষ্টি। আমাদের এলাকা ছিল মুসলিম এলাকা। আমি আর আমার মামাতো ভাই, আমরা দুইজনেই সিগারেট খেতাম। আমাদের বয়স ছিল 16-17 বছর বয়স। আমরা দুইজন বন্ধু বললেই চলে। যেহেতু আমরা ছোট ছিলাম তাই এলাকার কেউ জানতো না যে আমরা সিগারেট খাই, তাই আমরা পাশের হিন্দু এলাকায় গিয়ে সিগারেট খেয়ে আসতাম। আমি আর আমার মামাতো ভাই সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি, তাই আমরা দুজন দোকানে থাকতাম। বাবার কাছ থেকে তেমন টাকা নিতে ইচ্ছা হতো না। আমাদের ওই দোকান বন্ধ হতে হতে প্রায় রাত 10টা-11টা বেজে যেত। তখন আমরা সরাসরি বাড়িতে না গিয়ে সিগারেট খেয়ে তারপর বাড়িতে যেতাম। আমরা যেখানে সিগারেট খেতাম জায়গাটা দেখতে ঠিক এমন। এক পাশে একটা ড্রেন যেখান দিয়ে বর্ষাকালে পানি যেত, অন্য পাশে একটা ছোট খাল, খালের ওই পাশে একটা বাঁশের বাগান, আর যে পাশে ড্রেন ছিল সেই ড্রেনটা একটু বড়ই ছিল। আমরা ওই ড্রেনের ওপর বসে থেকে সিগারেট খেতাম। ওই জায়গার আশেপাশে কোনো বাড়ি নেই, আর কেউ আসেও না। ওই জায়গা থেকে প্রায় 10 মিনিট হাঁটলে তারপর বাড়ি দেখা যায়। আমরা নিয়মিত সেখানে সিগারেট খেতাম। সেদিন আবার তেমন বৃষ্টি হয়নি, কিন্তু রাতের বেলা অনেক মেঘ ছিল। হাতে ম্যাচ থাকলে মনে হয় এখানে একটু আগুন ধরাই, ওখানে একটু আগুন ধরাই। যারা সিগারেট খায় তারাই এই ব্যাপারটা বুঝবে। আমি আবার সেদিন বাঁশবাগানের দিকে গিয়ে বাঁশের পাতা দিয়ে আগুন ধরাই। সেদিন দোকানটা একটু তাড়াতাড়ি বন্ধ করেছিলাম। তখন প্রায় রাত 9টা 30 বাজবে। কিছুক্ষণ আগুন জ্বলতে থাকার পর হঠাৎ দূর থেকে একজন বৃদ্ধ চিৎকার করে বলছে, কে ওখানে? কে আগুন ধরালো? ধর ধর! আমরা ভয় পেয়ে দৌড়তেই। অনেকটা দূরে যাওয়ার পর বলি, আল্লাহ, বেঁচে গেলাম। তারপর আমরা বাড়িতে চলে যাই। পরদিন সকালে আবার ওখানে গিয়ে দেখি বাঁশবাগান অনেকটা পুড়ে গেছে। তখন নিজের কাছেই অনেক খারাপ লাগছিল। সেই দিন আর ভালো লাগছিল না। দুই ভাই দোকানে চলে গেলাম। দোকান বন্ধ করে আবার সেখানে গিয়ে দুইজন সিগারেট লাগালাম। তখন দূর থেকে একটা কণ্ঠ বলে, কেন লাগালি আগুন? 2-3 বার এমন শোনার পর ভয় পেয়ে বাড়িতে চলে আসি। পরদিনও সেখানে যাইনি, সিগারেটও খাইনি। দোকান বন্ধ করে সরাসরি বাড়িতে যাচ্ছিলাম। তখন পেছনে পেছনে দেখি একটি সাপ, একটি কালো বিড়াল আসছে। আমি বললাম, হুস হুস, সরে যা। তখন দেখি বিড়াল আর সাপটা আমার দিকে রাগান্বিত অবস্থায় তাকালো। আমি দৌড় দিলাম। আমার বাড়ি থেকে 2 মিনিট হাঁটলে একটা মাজার পড়ে। ওই মাজার পার হলাম। তখন দেখি সাপ আর বিড়াল কোনোটাই নেই। মাজার নাকি একজন ভদ্রলোকের। তিনি নামাজ কালাম পড়তেন, ইসলামিক জীবনযাপন করতেন। সেই মাজারে কেউ শিরকি কারবার করে না। মাজার পার হয়ে বাড়িতে এলাম। এসে খেয়ে শুয়ে পড়লাম। শুয়ে কিন্তু ঘুম আসছে না। একবার এই পাশ একবার ওই পাশ এমন করছি। আমাদের বাড়িতে রুম কম থাকায় আমি আবার আমার দাদির কাছে থাকতাম। তার সাথে সব কিছুই শেয়ার করি, কিন্তু মাকে কিছু বলিনি, বললে আবার দোকানে যেতে দেবে না। পরদিন দোকান থেকে ফেরার সময় আবার একই অবস্থা। এবার দেখি পায়ের কাছে এসে কালো কুচকুচে সাপ আর বিড়াল প্রচণ্ড রাগান্বিতভাবে তাকিয়ে আছে। মনে মনে আল্লাহ তাআলার নাম নিয়ে জোরে দৌড় দিলাম। দৌড়ে আবার মাজার পার হওয়ার পর দেখি সাপও নেই, বিড়ালও নেই। বাড়িতে ফিরে সেদিন আর খাইনি, সোজাসুজি বিছানায় শুয়ে পড়লাম। আজকে একই অবস্থা, কিছুতেই ঘুম আসছে না।
হঠাৎ করে কখন যেন ঘুমিয়ে যাই। স্বপ্নে দেখি কেউ একজন বলছে, তুই যে বংশে জন্ম নিয়েছিস সে বংশে একজন আমার ক্ষতি করেছে। এবার এবার তোকে মেরে আমি তার প্রতিশোধ নেব। আবার স্বপ্নে দেখি সেই খালের পাশে একজন সাদা কাপড় পরিহিত একজন লোক বসে আছে। সে আমাকে বলছে, তোর কিছু হবে না, আমি আছি, তুই ভয় করিস না, তোর কিছুই হবে না। এই স্বপ্নটা দেখে একটু স্বস্তি পাই, সাথে সাথে ঘুম ভেঙে যায়। তারপর আর ঘুম ধরে না, একবার এই কাঁধ একবার ওই কাঁধ। আগের স্বপ্নের কথা ভাবি আর অস্বস্তি লাগে, আর পরের স্বপ্নের কথা ভাবি একটু স্বস্তি পাই। তখন দাদির ঘুম ভেঙে যায়। তখন দাদি বলল, কি হয়েছে রে, আমাকে বল, এত রাতে এখনো ঘুম আসিসনি, কোনো তো কারণ আছে অবশ্যই, বল। আমি তখন দাদিকে সব কথা বলি, বাঁশবাগানে আগুন লাগানোর কথাও বলি, আবার স্বপ্নের কথাও বলি। দাদি বলল, এই ঘটনার আগের একটি ঘটনার সাথে সম্পর্ক আছে, শুনবি? আমি বললাম, শোনাও, শুনি। সাল 1964। তখন সবার বাড়ি ছিল অনেক দূরে দূরে, পাকা বাড়ি নেই বললেই চলে। তখন বর্ষাকাল, প্রায় সময়ই বৃষ্টি হতো, পুকুর, ড্রেন, নদী সবকিছুই ভরা থাকতো। বর্ষাকালে বৃষ্টির সময় মাছ ধরা, খাওয়া, এটা ছিল অনেক আনন্দের একটা ব্যাপার। দাদারও মাছ ধরার খুব শখ ছিল। দাদা সেই খালে 2-3 রাত মাছ ধরার চেষ্টা করেছিলেন, কিন্তু মনের মতো মাছ না পাওয়ায় তিনি কাজ শেষে মাছ কিনে বাড়িতে ফিরছিলেন। আসার সময় দেখলেন ওই খাল থেকে একজন বৃদ্ধ মাছ ধরার খুব চেষ্টা করছে, কিন্তু পাচ্ছেন না। দাদু ডেকে বললেন, কি গো, মাছ পাচ্ছ না? আমিও মাছ ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু মাছ পাইনি। ওই বৃদ্ধ লোকটি বলল, আমার বউ অনেক অসুস্থ, কিছু খেতে পারছে না, আমার কাছে মাছ খেতে চেয়েছে, তাই চলে আসলাম মাছ ধরতে। গরিব মানুষ, মাছ কিনতেও পারি না, ভাবলাম দেখি মাছ পাই কিনা। দাদু তখন বৃদ্ধ লোকটাকে কাছে ডাকলেন এবং বললেন, এখানে মাছ পাবে না, এই নাও, এই মাছটা তোমার বউকে খাওয়াবে। বৃদ্ধ লোকটি নিতে চাচ্ছিল না। দাদু বললেন, না নিলে মন খারাপ করবো, নিন। যখন দাদু মাছটা দিয়ে বাড়ির দিকে হাঁটা ধরবেন, তখন ওই বৃদ্ধ লোকটির দিকে একবার তাকালেন। তাকিয়ে দেখলেন তার মুখে অদ্ভুত একটা হাসি। দাদু তখন একটু ভয়ই পায়। দাদু বাড়িতে ফিরে আসে। রাতে ঘুম ধরছিল না, অনেক কষ্টে ঘুমালেন। পরদিন আবার রাতে মাছ কিনে বাড়িতে ফিরছিলেন, তখন আবার সেই বৃদ্ধ লোকটির সাথে দেখা। দাদু বললেন, কি গো, আজকে আবার এসেছ, মাছ কি তোমাদের হয়নি? বৃদ্ধ বলল, কি আর বলবো, কালকে যেতে যেতে অন্ধকারে মাছটা হারিয়ে ফেলেছি। আবার দাদু তাকে মাছটা দিলেন। আবার বাড়ি আসার সময় বৃদ্ধ লোকটির দিকে তাকালেন এবং আগের মতোই সেই অদ্ভুত হাসি। দাদু মনে মনে বললেন, ব্যাপার তো ঠিক লাগছে না। বাড়িতে আসার পর দাদি বলল, কি গো, আজকেও মাছ আনলা না? দাদু বললেন, ওই বৃদ্ধ লোকটা নাকি মাছ হারিয়ে ফেলেছে, তাই দিয়ে দিলাম। দাদি বলল, আচ্ছা, ভালোই করেছো। সেদিনও দাদুর ঘুম আসছিল না। পরের দিন আবার মাছ আনার সময় বৃদ্ধের সাথে দেখা। বৃদ্ধ আবার একই কথা বলল। দাদু বললেন, দেখো, আমার বউটা আজ 2 দিন ধরে মাছ খেতে চাচ্ছে, তাকে খাওয়াতে পারছি না, আজ তোমাকে মাছ দিতে পারছি না গো, কিছু মনে করো না। তারপর দাদু এই কথা বলে বাড়ির দিকে ফিরছিলেন। আসার সময় দেখলেন একটি কালো বিড়াল তার পিছু নিয়েছে। একবারে বাড়ি পর্যন্তই সে বিড়ালটা এলো। দাদু ভাবলেন হয়তো মাছের গন্ধে পেয়েছে। দাদি মাছ কাটার পর দাদুকে বললেন, ওই তোমার পেছনে যে বিড়ালটা এসেছিল না, ওই বিড়ালটাকে যতক্ষণ পর্যন্ত না একটা চাকা মাছ দিলাম, বিড়ালটা 1 পাও নড়ল না। চাকা দেওয়ার পর চলে গেল। দাদু যখন মাছ না নিয়ে আসতেন তখন সেই বৃদ্ধর সাথে দেখা হতো না, কিন্তু যেদিন মাছ নিয়ে আসতেন সেদিনই দেখা হতো। আবার একদিন দাদু মাছ নিয়ে রাস্তা দিয়ে আসছিলেন, তখন আবার সেই বৃদ্ধর সাথে দেখা। এবার দাদু রেগে বললেন, প্রতিদিন কি শুরু করেছ? নিজে মাছ কিনে খেতে পারো না, শুধু আমার থেকে মাছ নাও, আজকে আর দেব না। এই বলে দাদু হাঁটতে লাগলেন। হঠাৎ পেছন থেকে কেউ ধাক্কা দিল। দাদু পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেলেন। যখন তিনি চোখ খুললেন তখন রাত 1টা বাজে।
দেখলেন সব কিছু ঠিক আছে, শুধু মাছটাই নেই। দাদু বাড়িতে আসেন এবং দাদিকে সব বলেন। তারপর দাদুর কাজের জায়গা বদলি হয়ে যায়। তিনি সমুদ্র এলাকার দিকে কাজ করতে যান, সেখানে একটা রুমে ভাড়া থাকেন। একদিন সন্ধ্যাবেলা দাদু একটি বাচ্চাকে সমুদ্রের ধারে কাঁদতে দেখলেন। ওই বাচ্চার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন। বাচ্চাটি কাঁদতে কাঁদতে বললেন, আমি আব্বার কাছে যাব। তখন দাদু বাচ্চাটিকে রুমে নিয়ে যান এবং বলেন, তোমার আব্বাকে আমি খুঁজে দেব। দাদু কয়েকদিন বাচ্চাটিকে নিজের কাছে রাখেন। এর মধ্যে একজন ভদ্রলোক সেই বাচ্চার খোঁজ নিতে আসেন। বাচ্চাটিকে পেয়ে তিনি বলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার একটা দায়িত্ব নিতে চাই। কিছু মনে না করলে আজ থেকে আপনার খাবারের দায়িত্ব আমি নিলাম। আশা করি না করবেন না। দাদু না করলেন না। ওই ভদ্রলোক দাদুকে এক এক দিন এক এক খাবার দিতেন। এভাবে দাদুর ভালোই দিন কাটছিল, কারণ দাদুর কাজের জায়গা বাড়ি থেকে অনেকটা দূরে ছিল। একদিন লোকটা দাদুকে একটা বড় মাছ দিল। দাদু মাছটা পেয়ে ভাবলেন, আজ বড় মাছটা বাড়িতে নিয়ে যাব। আবার ভাবলেন, না থাক, আবার গেলে সেই বৃদ্ধর সাথে দেখা হবে। তাই দাদু মাছটা ওই লোকটিকে ফেরত দিতে চাইলেন। মাছটা নিতে পারবো না, এত বড় মাছ খেতেও পারবো না, আবার বাড়িতে নিয়ে যেতেও পারবো না। তখন ভদ্রলোক বলল, কেন বাড়িতে নিয়ে যেতে পারবেন না? দাদু সব ঘটনা খুলে বললেন। ভদ্রলোকটি বললেন, আপনার বাড়ির ঠিকানা দিন। দাদু ঠিকানা দিলেন। তারপর লোকটা বলল, আপনি মাছ নিয়ে যাবেন, আপনার সাথে আমিও যাব। দাদু মাছ নিয়ে একাই বাড়ির দিকে রওনা দিলেন। যখন দাদু গ্রামের ভিতরে ঢুকবেন তখন দেখেন ওই ভদ্রলোক দাঁড়িয়ে আছে। দাদু দেখে অবাক হয়ে যান, বলেন, আপনি এখানে কোথা থেকে এলেন, আর চিনলেন বা কিভাবে? লোকটি বলল, ওই যে আপনার থেকে ঠিকানা নিয়েছিলাম। এরপর আর বেশি কথা হলো না। লোকটা দাদুকে বলল, আপনি আগে আগে যাবেন, আমি আপনার পেছনে থাকব। দাদু যাওয়ার সময় আবার সেই বৃদ্ধর সাথে দেখা হলো। আবার তাদের মধ্যে মাছ নিয়ে ঝামেলা শুরু হলো। ঠিক তখনই পেছন থেকে লোকটা বলল, তুই যদি নিজের ভালো চাস তাহলে এখান থেকে চলে যা। আমার এলাকায় এসে আমাকে চলে যেতে বলছিস? তুই যা। তখন লোকটা বৃদ্ধের শরীরে পানি ছুঁড়ে মারল। তখন বৃদ্ধটা সরে যেতে যেতে বলল, তোকে ছাড়বো না। এই বলে অন্ধকারে মিলিয়ে গেল। দাদু তাদের কথাবার্তা শুনে বুঝলেন লোকটি হয়তো কোনো তান্ত্রিক। ওই ভদ্রলোক মাজার পর্যন্ত আসার পর দাদু বললেন, এ পর্যন্ত এগিয়ে দিলেই হবে, চলুন আমার বাড়িতে থেকে যান। লোকটা বলল, না, অন্য কোনো দিন যাব। এরপর ভদ্রলোকটি দাদুকে 5টি তাবিজ দিলেন এবং বললেন, একটা নিজের কাছে রাখবেন আর 4টা বাড়ির চারপাশে পুঁতে রাখবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এই বলে লোকটি চলে যায়। দাদু বাড়িতে আসে। বাড়িতে এসে দাদিকে তাবিজগুলো দেখায়। দাদি বলেন, লোকটা তো মানুষ ছিল না। এই যে পাথরটা দেখছো, এটা মুঘল আমলের পাথর। এটা লোহার থেকেও শক্ত। এর মধ্যে কোরআনের আয়াত লেখা, মানুষের দ্বারা এটা সম্ভব না। দাদির বাবা তাবিজ বানাতেন, তাই তিনি এটি তাড়াতাড়ি বুঝে ফেললেন। পরে দাদি দাদুকে বললেন, লোকটা দেখতে কেমন? দাদু সব বললেন। তারপর দাদি বললেন, লোকটা যাই হোক বড় বিপদ থেকে বাঁচিয়েছে, আল্লাহ তাকে রক্ষা করুক। এরপর আর দাদুর সাথে কোনো সমস্যা হয়নি। এরপর আমি দাদির থেকে শুনলাম যে বাঁশবাগানে আমি আগুন লাগিয়েছিলাম, ওই বাঁশবাগান ছিল জিনদের বাসস্থান। আমি অজান্তেই সেখানে আগুন লাগিয়েছিলাম। ব্যাপারটা শুনে অনেক ভয় করছিল। দাদি বলল, স্বপ্নে যাকে দেখেছ ওটা হলো তোমার দাদুর বন্ধু, জিনদের সর্দার। তাই চিন্তা করো না, কোনো ভয় করো না। তোমার দাদু মারা গেলে উনি এসেছিলেন। উনি তোমার দাদুর জানাজায় উপস্থিত ছিলেন। প্রায় আমার স্বপ্নে আসেন। আমি কোনো সমস্যায় বললে আমাকে সমাধান করে দিয়ে যান। এই পরিবারে আমার পর তোমার বাবা আর তুমি জানো, এই ছাড়া আর কেউ জানে না। সবাইকে এই বিষয়গুলো বললে বিশ্বাসও করবে না। আবার এই বিষয়গুলো কাউকে বলাও ঠিক না। পৃথিবীতে ঠিক যেমন মানুষ আছে, ঠিক তেমনও জিন জাতিও আছে। এরা সবাইকে দেখা দেয় না। এরা নিজ থেকে যার সাথে আসে কেবল তার সাথেই দেখা করে। দাদি বললেন, তুমি কিছুদিন ওই রাস্তা দিয়ে যাতায়াত করবে না। আমি একটা ঠিকানা বলি, জুমার নামাজ পড়ে সেই জায়গায় যাবে। এই কথা কাউকে বলবে না। আমি দাদিকে বললাম,
আমার সাথে কাউকে নিয়ে যেতে পারবো? দাদি বলল, ঠিক আছে, কিন্তু ওকে কিছু বলবে না। আমি আমার মামাতো ভাইকে নিয়ে গেলাম। দাদির কথা মতো তাকে কিছু বললাম না। দাদি বলছিলেন যে জায়গায় যেতে বলবো ওই জায়গায় যাবে, কারো কথায় কান দিবে না। আমি আর আমার মামাতো ভাই জুমার নামাজ পড়ে হাঁটা শুরু করলাম। লোকেশন অনুযায়ী অনেকটা যাওয়ার পর দেখি জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা চলে গেছে। ওই দিক দিয়েই আমাদের লোকেশনে যেতে হবে। যখন ওই জঙ্গলের দিকে যাব তখন একটা লোক বলল, এই ছেলে, ওইদিকে কিছু নেই, শুধু জঙ্গল আর নদী। আমি দাদির কথা মতো কারো কথায় কান দিলাম না। জঙ্গলের একটু ভিতরে যেতেই অনেক ভালো লাগলো। সুন্দর জায়গা, এর আগে দেখিনি এমন জায়গা। আস্তে আস্তে সামনে যেতে লাগলাম। যেতে যেতে কিছু দূর যাওয়ার পর দেখি একটা মাজার। মাজারে হাতে গোনা কিছু লোক ছিল। ওদের মধ্যে একজন লোক এসে বলল, কেন এসেছো আমি জানি। তারপর লোকটা আমার কাছে একটা ব্যাগ দিল আর বলল ব্যাগ খুলবে না, আর একটা তাবিজ দিল। তাবিজটা আমি আমার কাছে সাবধানে রেখে দিলাম। তারপর লোকটা বলল ব্যাগটা ওই বাঁশের ওই পাশে ছুঁড়ে ফেলে দিতে, আর বলল ব্যাগটা ওইখানে ফেলার সময় অনেক কিছু করতে পারে, কিন্তু ভয় করা যাবে না। কথা মতো তাই করার জন্য আমরা দুইজন বাঁশবাগানের দিকে গেলাম। তখন প্রচণ্ড ঝড় এলো। বৃষ্টিতে আমরা দুজন ভিজে গেলাম। যখন খাল পার হব তখন আমার সামনে সেই বিড়াল আর সাপ এসে বাধা দিল। দেখে মনে হচ্ছে খুব রাগান্বিত। আমি দৌড়ে খালের এক পাশ দিয়ে পার হলাম। পিছু পিছু সাপও এলো। ওই বাঁশবাগান থেকে প্রচণ্ড অদ্ভুত ভয়ঙ্কর আওয়াজ আসছিল। এর মধ্যে একটা কণ্ঠ বলল, তুমি তোমার কাজ করো, কেউ কিছু করবে না। কথাটা শুনে সাহস পেলাম। ব্যাগটার মধ্যে থেকে একটা বোতল বের করে ছুঁড়ে মারলাম। তারপর বোতল ভাঙার শব্দ পেলাম। কাজ শেষ করেই আবার সাঁতার দিয়ে পাড়ে ফিরে এলাম। তখন সব কিছু শান্ত হয়ে গেল। বৃষ্টি থেমে গেল। দূরে দেখলাম সেই স্বপ্নে দেখা লোকটি। ওই লোকটা যে তোমাকে তাবিজ দিয়েছে, ওটা সব সময় নিজের কাছে রাখবে। 40 দিন পর্যন্ত তোমার কাছে রাখতে হবে, তাহলে তোমার আর কোনো বিপদ হবে না। তুমি নির্ভয়ে বাড়িতে চলে যাও, তোমার আর কিছু হবে না। পরে আমি বাড়িতে চলে আসি। দাদিকে কিছু বলিনি। একদিন পর আমার মামাতো ভাইকে বললাম, চল ওই জঙ্গলের নদীর পাশ থেকে ঘুরে আসি। গিয়ে দেখি জঙ্গলও নেই, কিছুই নেই, মাঝারও নেই। দাদিকে বললাম। দাদি বলল, ও, জানতে ইচ্ছে করছে তাই না? আচ্ছা শোন, কিছু ঘটনার কোনো ব্যাখ্যা থাকে না। তুই গিয়েছিলিস ঠিকই, কিন্তু ওইটা আমাদের দুনিয়া না। আর নিশ্চয়ই উত্তরটা পেয়েছিস। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা বেশ বড়। অন্যান্য সব এপিসোডের থেকে আজকের এপিসোডের ঘটনাটা বেশ বড়। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানিও। আমার কাছে অনেক ভালো লেগেছে। আজ আর বেশি কথা বাড়াবো না, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।